বলছো? আমি ঠোঁট চাটলাম এবং ইচ্ছাকৃতভাবে একটু রহস্যময় হাসি দিয়ে বললাম, গু ইয়ানজি, রাতে তোমার ঘুম হয় তো? স্বপ্নে আমার বাবাকে দেখো না? তিনি তোমাকে নিজের ছেলের মতো দেখতেন। আর তুমি? সে লেজকাটা সাপের মতো খেপে গিয়ে বলল, চুপ করো, তুমি পুরনো সেনাপতির নাম মুখে নেওয়ার যোগ্যতা রাখো না। আমি আরো জোরে হাসলাম। আমি অযোগ্য? আর তুমি যে বিশ্বাসঘাতকতা করে সেনাপতির আসনে বসেছ, সেটা বুঝি যোগ্যতার কাজ? তুমি ভেবেছো আমাকে এভাবে আটকে রাখলেই তোমার সব অপরাধ ঢাকা পড়ে যাবে? সবশেষে আমি তার ফ্যাকাসে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে শেষ কথাটি বললাম, তুমি যা যা করেছো তা শুধু আমি একাই জানি না। তোমার ভালো দিন শেষ হয়ে এসেছে। কথাগুলো বলে আমি চোখ বন্ধ করে ফেললাম এবং তাকে আর কোনো গুরুত্ব দিলাম না। আমি জানি সে আমাকে এখানে মারার সাহস পাবে না। অন্তত মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমার জীবনের দাম তার জীবনের চেয়ে অনেক বেশি। আমি গু ইয়ানজিকে বললাম, তুমি কি মনে করো আমাকে এভাবে আটকে রেখে তুমি খুব শান্তিতে থাকবে? আমার বাবা তোমাকে নিজের ছেলের মতো বিশ্বাস করেছিলেন, আর তুমি তার পিঠে ছুরি মেরেছ। আমার প্রতিটি কথা গু ইয়ানজির কানে তপ্ত সীসার মতো লাগছিল। তার চেহারা সেই কৃত্রিম গাম্ভীর্য ধীরে ধীরে ভেঙে পড়ছিল। সেই রাগে আর অপমানে কাঁপতে কাঁপতে হঠাৎ আমার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, চুপ করো, আমি যা করেছি তা পরিস্থিতির প্রয়োজনে করেছি। আমি হেসেই চললাম। আমার সেই অবজ্ঞাসূচক হাসি তাকে আরো বেশি পাগল করে দিচ্ছিল। আমি বললাম, পরিস্থিতি নাকি তোমার লোভ? তুমি সবসময় বাবার ছায়ায় থাকতে অপছন্দ করতে। তুমি নিজের একটা পরিচয় চেয়েছিলে, আর সেই পরিচয় গড়ার জন্য তুমি বেছে নিলে বিশ্বাসঘাতকতার পথ। সে আমার দিকে ধেয়ে এসে আমার গলার কাছে তার হাত বাড়িয়ে দিল, যেন এখনই আমাকে শেষ করে দেবে। কিন্তু আমি এক চুলও নড়লাম না। আমি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললাম, মারবে আমাকে? মেরে ফেলো, কিন্তু মনে রেখো, আমার রক্ত তোমার হাতে সেই কালি মুছতে পারবে না যা দিয়ে তুমি জাল চিঠি লিখেছিলে।